নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, ইলেকশন কমিশন এবার উত্তর দিল কিসের? বিরোধীরা বারংবার তাদের বিরুদ্ধে যে ইরেগুলারিটিস, ভোটে চুরি করার যে একটা অভিযোগ তুলছিল এবং বিভিন্ন পরিসংখ্যানের দিক থেকে যে ধরনের কারচুপির একটা অভিযোগ তুলছিল, সেই উত্তরটা এবার তারা দিল। সেই উত্তর দিল বলতে একদম সরাসরি জ্ঞানেশ কুমার 6 অক্টোবর, আপনাদের আগেই জানিয়েছিলাম, 6 অক্টোবর প্রেস কনফারেন্স করে বিহারের ভোটের ডেট তিনি রিলিজ করেছিলেন যে 6 নভেম্বর এবং 11 নভেম্বর ভোট হবে এবং 14 নভেম্বর তার রেজাল্ট বেরোবে। সেই মতন বিষয়গুলো হয়, কিন্তু 6 অক্টোবর তিনি বলেছিলেন এসআইআর হয়ে গিয়েছে, একদম নিট অ্যান্ড ক্লিন এই মুহূর্তে বিহারের ইলেকট্রাল রোল, এবং সেই ক্ষেত্রে একদম এই যে সামগ্রিক বিহারের মোট ভোটার, যোগ্য ভোটার 7,42,00,000, এবং তার মধ্যে মহিলা কত এবং পুরুষ কত সেটাও তিনি ব্রেকআপ দিয়ে দিয়েছিলেন। তার সঙ্গে তার পরবর্তীতে আরেকটা প্রেস রিলিজ জ্ঞানেশ কুমার করেন 12 নভেম্বর, এবং ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তাদের তরফ থেকে সেই প্রেস রিলিজে জানানো হয় যে মোট ভোটার ছিলেন বিহারে 7,45,00,000। এই ভোটারদের সংখ্যা কিভাবে বেড়ে গেল 3 লক্ষ? এক মাসের ব্যবধানে ভোটার লিস্টে কিভাবে নতুন ভোটার সংযোজন হলো, এটা ছিল প্রশ্ন। এবং এই মুহূর্তে জ্ঞানেশ কুমার উত্তর দিতে বাধ্য হয়েছেন, তার কারণ দেশের বিভিন্ন জায়গা থেকে এসআইআর সংক্রান্ত সামগ্রিক প্রসিডিওরটা নিয়ে বিভিন্ন ধরনের প্রতিবাদ শুরু হয়েছে। শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি লিখেছেন এবং রাহুল গান্ধী তার নেতৃত্বে একটা রামলীলা ময়দান শুদ্ধ সেখান থেকে একটা যাত্রা শুরু করবেন এবং রাষ্ট্রপতি পর্যন্ত যাবে। সেই যাত্রা রাষ্ট্রপতি ভবনে যাবেন রাহুল গান্ধী এবং সেখানে তিনি চিঠি জমা দেবেন। এবং সেখানেই শেষ নয়, যা খবর উঠে আসছে এই মুহূর্তে, আগামী যে শীতকালীন অধিবেশন সংসদে শুরু হতে যাচ্ছে, সেখানে এই গণেশ কুমারের বিরুদ্ধে আসতে পারে ইমপিচমেন্টের মতন প্রস্তাব। বিরোধীরা এককাট্টা হয়ে সেই ধরনের একটা সিদ্ধান্ত গ্রহণ করেছেন। তাই ইলেকশন কমিশন নড়ে চড়ে বসতে এই মুহূর্তে বাধ্য হয়েছে এবং তাদের পক্ষ থেকে একটা সাফাই দিয়েছে। কিন্তু সাফাই দিলে কি হবে, তার তো আরো তারা নিজেদের জালে জড়িয়ে পড়েছে। কেন জড়িয়ে পড়েছে, কি উত্তর দিয়েছে, সমস্তটা বিস্তারিত ব্যাখ্যা করবো। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, এই ভিডিও দেখুন শেষ অবধি স্কিপ না করে। আপনারা জানেন এই মুহূর্তে বিহারে যে ইলেকশনটা হয়ে গিয়েছে, বিহারের ইলেকশন কোনো মতেই তার যে রেজাল্ট সেটা মেনে নেওয়ার মতো নয়। সারা দেশ থেকে তা নিয়ে প্রশ্ন উঠেছে। একটা রাজ্যে একটা জোট জিতে গিয়েছে, তারা সরকার তৈরি করে ফেলেছে, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু যে ধরনের ইরেগুলারিটিজ এর একটা অভিযোগ উঠছে বিভিন্ন ক্ষেত্রে, সেটা হতে পারে নির্বাচনী বিধি ভঙ্গ, সেটা হতে পারে নির্বাচন চলাকালীন যে প্রচার, সেই প্রচারের সময় 50টা 100টা করে গাড়ি নিয়ে যাওয়া, অর্থাৎ আরেকটা নির্বাচনী বিধি ভঙ্গ, এবং টাকা দেওয়া, প্রচুর পরিমাণ টাকা দেওয়া, জীবিকা বোন, জীবিকা বেহেন যাদের নাম, তাদেরকে নির্বাচন আধিকারিক হিসেবে কাজে লাগানো, অর্থাৎ জীবিকা বেহেন তাদের খাতায় টাকা পাঠাচ্ছে সরকার, কিন্তু তারা আবার ইলেকশন কমিশনের আধিকারিক হিসেবে কাজ করছে। তাহলে তারা কাদের পক্ষে হয়ে কাজ করবে? এই জায়গাটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, বিভিন্ন বিরোধীরা কিন্তু পয়েন্ট আউট করেছে। এবং সেইখান থেকেই এই মুহূর্তে যে বড় সড়ো আপডেটটা উঠে আসছে যে 3 লক্ষ যে একদম ভোটার বেড়ে গেল এক মাসের ব্যবধানে, সেটা বাড়লো কিভাবে? ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তারা উত্তর দিচ্ছে যে এই 3 লক্ষ ভোটার বেড়ে গিয়েছে সম্পূর্ণ এসআইআরটা হওয়ার পরে, যখন ভোটের ডেট ঘোষণা হয়ে গিয়েছে এবং সেই ডেট ঘোষণার তারিখটা এগিয়ে আসছে, তখন থেকে, অর্থাৎ 30শে সেপ্টেম্বর থেকে শুরু করে 10 দিন পর্যন্ত মানুষ ভোটার লিস্টে আবেদন করেছেন এবং সারা বিহার থেকে সেই সংখ্যাটা নাকি 3 লক্ষ। আপনারা বুঝে দেখুন, যেখানে এসআইআর এর মাধ্যমে 69 লক্ষ মানুষের নাম বাদ চলে গেল, আবার পরবর্তীতে 22 লক্ষ মানুষের নাম ঢোকানো হলো, এই বিষয়গুলোতেও সম্পূর্ণ নিট অ্যান্ড ক্লিন হলো না বিষয়টা। তার পরবর্তীতে 3 লক্ষ মানুষ নাকি 10 দিনের মধ্যে আবার অ্যাপ্লাই করেছে, এবং গণেশ কুমার তাদেরকে বাদ দেবেন কি করে? এই জায়গা থেকে নাকি 3 লক্ষ ভোটার বেড়ে গিয়েছে। তাহলে আরেকটা প্রশ্ন এখানে দাঁড়ায়, সেই প্রশ্নটা হচ্ছে 6 নভেম্বর যখন প্রথম ফেজের ভোটটা হয়ে গেল, তখনও পর্যন্ত গণেশ কুমার সেই সংখ্যাটাই বলছেন যেটা আগের দিন তিনি বলেছিলেন, এক মাস আগে যে সংখ্যাটা তিনি বলেছিলেন, সেখান থেকে একদম সরাসরি আমাদের কাছে ক্লিপিংটা উঠে এসেছে। গণেশ কুমার প্রেস কনফারেন্স করে বলছেন যে একই পরিসংখ্যান দিচ্ছেন, 7,42,00,000। কি বলেছিলেন সেদিন গণেশ কুমার প্রথম ফেজের ইলেকশনের পরে? আপনারা শুনুন, তারপর আসছে নিয়ে বিস্তারিত ব্যাখ্যায়। बिहार की मतदाता सूची के शुद्धिकरण में लगभग 7.5 करोड़ से अधिक मतदाताओं की भागीदारी, जमीनी स्तर पर चुनावी कर्मियों की भागीदारी और सभी राजनीतिक दलों के लगभग 1.76 लाख बूथ लेवल एजेंट्स की भागीदारी,
चुनावी कर्मियों के अथक और पारदर्शी परिश्रम के कारण मतदाता सूची के शुद्धिकरण में बिहार के 38 डीएम में से किसी एक के पास भी एक भी अपील नहीं आई। আপনারা শুনলেন জ্ঞানেশ কুমারের বক্তব্য, এবং জ্ঞানেশ কুমারের বক্তব্য 6 নভেম্বর যে কথাটা বলছে 12ই নভেম্বর তাদের দেয়া ডেটা অনুযায়ী কথাটা সম্পূর্ণ বদলে যাচ্ছে। এই বিষয়টা নিয়ে এই মুহূর্তে কিন্তু আরো বড় একটা জল ঘোলা হয়েছে, অর্থাৎ কোথাও কি গিয়ে কোন একটা পলিটিক্যাল পার্টি তাদের সম্পূর্ণ যে মানুষজন বাইরে ছিলেন যাদেরকে ট্রেনে করে পাঠানো হয়েছিল সেই বিষয়টা কোনোভাবে তাদের নাম কি ভোটার লিস্টে অ্যাড করা হয়েছে, তারা ভোট দিয়েছেন এবং যাদের নাম এসআইআর এ ছিল না তাদের নাম হঠাৎ করে ঢোকাতে হয়েছে। এইগুলো কিন্তু এই মুহূর্তে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এবং কেন হঠাৎ করে এই সাফাই জ্ঞানেশ কুমার দিচ্ছেন, যে জ্ঞানেশ কুমার পর পর রাহুল গান্ধী প্রেস কনফারেন্স করেছে তাতেও কোনো সাফাই দেননি, 18ই সেপ্টেম্বর 5ই নভেম্বর কোনো ধরনের কোনো সাফাই দেননি। জ্ঞানেশ কুমার কিভাবে এইটা সাফাই দিলেন না যে রাহুল গান্ধী সম্পূর্ণ মিথ্যে প্রেস কনফারেন্স করেছে, রাহুল গান্ধী সম্পূর্ণ বিষয়টা বলেছে যেটা হরিয়ানাতে ব্রাজিলিয়ান মডেলের ব্যাপারটা সম্পূর্ণ মিথ্যে, এই কথাটা তিনি কেন বললেন না? তিনি হঠাৎ করে বিহারের যে 3 লক্ষ মানুষের নাম এক্সট্রা হঠাৎ করে চলে এসেছে সেটা নিয়ে সাফাই দিতে শুরু করলেন। তাহলে কি কোথাও গিয়ে একটা পলিটিক্যাল পার্টি তাদের ইমেজ রক্ষা করার দায়িত্ব এই মুহূর্তে গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো হয়ে উঠছে? তার কারণ সামনেই শুরু হচ্ছে শীতকালীন অধিবেশন, সংসদে শীতকালীন অধিবেশন যখন হবে তখন জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একদম সরাসরি ইমপিচমেন্ট প্রস্তাব কিংবা অপসারণের প্রস্তাব আসতে চলেছে তেমনই কিন্তু খবর। এবং সেই জায়গা থেকে এই ইমপিচমেন্ট কতটা ঠিক গুরুতর হতে চলেছে আপনাদের বলি আরো একবার, যে জ্ঞানেশ কুমারকে ইমপিচ করা হয়তো যাবে না একদম, কারণ 2/3 সাংসদ তাদের একদম সরাসরি কিন্তু ভোট লাগে এবং সেই ভোটটা তো কখনো ইন্ডিয়া অ্যালায়েন্স জোগাড় করতে পারবে না। কিন্তু সেই জায়গা থেকেও তারা ইমপিচমেন্ট প্রস্তাবটা আনলেই যে জিনিসটা সবচেয়ে আগে উঠে আসবে, ভারতীয় জনতা পার্টি তাদেরকে অবশ্যই প্রত্যেকজন সাংসদকে এই যে ইমপিচমেন্ট প্রস্তাব তার বিরোধিতা করতে হবে। এবং সেই বিরোধিতা তারা যদি না করে তাহলে করলে ভারতীয় জনতা পার্টি কিংবা জেডিইউ কে যারা মানুষরা ভোট দিয়েছেন তারা তো এইটা নিয়ে প্রশ্ন করবে যে জ্ঞানেশ কুমার ইলেকশন কমিশনার, তিনি স্বচ্ছভাবে ভোট করাচ্ছেন, তাহলে কেন ভারতীয় জনতা পার্টি চুপ করে বসে রইল? বিরোধীরা যখন ইমপিচ করতে চাইলে তাকে কেন কোনো ধরনের প্রোটেস্ট করলো না? তাই জন্য তারা অবশ্যই সেটাতে বিরোধিতা করবে, এবং বিরোধিতা করলে আরেকটা যেটা বিরোধীরা প্রচার করতে একটা জায়গা পাবে যে দেখুন একটা স্বাধীন সরকারি সংস্থা যারা একদম ভোট পরিচালনা করে, গণতন্ত্র রক্ষার দায়িত্বে আছে, তার মাথায় কেউ বসে আছেন, তার বিরুদ্ধে আমাদের অভিযোগ ছিল। আমাদের তো বিজেপির বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না, তাহলে সেই ক্ষেত্রে কেন জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আনা অভিযোগ, জ্ঞানেশ কুমারকে ইমপিচ করার যে প্রস্তাব সেটা নিয়ে বিজেপি লাফালাফি করছে, বিজেপির সাংসদরা কেন সেটার বিরোধিতা করছে, এই জায়গাটা বিরোধীরা কিন্তু একটা প্রমাণ করতে পারবে। এবং আপনাদেরকে বলি যে সরকারের ইমেজ খারাপ হওয়া সারা দেশের কাছে নয়, সারা পৃথিবীর কাছে সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হতে পারে। সারা পৃথিবীতে কিন্তু এটা নিয়ে লেখালেখি হবে যে সারা পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ গণতন্ত্র যে দেশে, সেই দেশের ইলেকশন কমিশনার তাকে সরানোর জন্য এককাট্টা হয়েছে বিরোধীরা। তাই জন্য ইলেকশন কমিশন কোথাও গিয়ে একটা নিজেদের যে গা থেকে ঝেড়ে ফেলার ব্যাপারটা, যে 3 লক্ষ ভোটার একদম সঠিকভাবে অ্যাড হয়েছিল বিহারের ইলেকট্রাল রোলে, সেই জায়গাটা কোথাও প্রমাণ করতে চাইলো। আপনারা সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।